এসএসসি স্ক্যাম নিয়ে এর আগে একাধিক ভিডিও করেছি এবং যেখানে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সেই শ্রেণী যারা চাকরি পেতে পারতেন কিন্তু অযোগ্যরা ঢুকে পড়ার জন্য তারা চাকরি পাননি, তারা মামলা করেছেন, তারা আন্দোলন করেছেন, তারা পুলিশের মার খেয়েছেন, তারা মাসের পর মাস না শুধু বছরের পর বছর তারা অবস্থান ধর্মঘট করেছেন, কিন্তু তাদের কথা শেষ পর্যন্ত সবাই ভুলে গেছেন। তাদের নিয়ে আমাদের আজকের এই ভিডিও। একটা পুরনো দেখা নাটকের সংলাপ মনে পড়ে গেল। নাট্যকার তার নাম মনে নেই এখন এবং নাটকের নামও মনে নেই, কিন্তু সংলাপটি এতই মর্মভেদী ছিল যে আজ পর্যন্ত তা কানে লেগে আছে। ঘটনাটি 47-এর দেশভাগের পরে ভিটামাটি ছেড়ে লক্ষ লক্ষ হিন্দু পাকিস্তান থেকে হিন্দুস্তানের পথে পা বাড়িয়েছিল। ওখানে যারা একদা সচ্ছল গৃহস্থ ছিল তারা এখানে রেল স্টেশনে, রেল লাইনের ধারে, রিফিউজি ক্যাম্পে নানান দুর্দশার মাধ্যমে তাদের সময় কেটেছে। এমনি একটি পরিবারের ঘটনা। পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গেছে, ছেলেমেয়েরা কোথায় চলে গেছে তার কোনো খবর নেই। সেই গৃহকর্তা, তার একটা মর্মভেদী হাহাকার। তিনি বলছেন, দেশ স্বাধীন হলো, জিন্নাহ পেল পাকিস্তান, গান্ধী পেল দিল্লির সিংহাসন, আমরা কি পেলাম? ঠিক সেই সংলাপটি মনে পড়ে যাচ্ছে এসএসসি মামলার রায় এবং সেই মামলার প্রেক্ষাপটে। আজকে সমগ্র মামলাটি ঝুলে আছে যে প্যানেল, যেখানে 25,752 জনের নাম রয়েছে যারা চাকরিরত ছিলেন, তাদের চাকরি থাকবে কি চলে যাবে। কারণ কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের রায় যে দিয়েছে, সেক্ষেত্রে যে শ্রেণীটি সম্পূর্ণ অযোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মচারী, তাদের চাকরি চলে যাবে, গেছে, এমন অর্ডার করা হয়েছে, তাদেরকে মাইনে ফেরত দিতে হবে সুদসহ। এবং তাদেরকে শুধু ফেরত দেওয়া না, তাদের কাছ থেকে কি করে আদায় করবে তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট সেখানে আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছেন যারা যোগ্যতার বলে শিক্ষকতা পেয়েছেন, কিন্তু সেই যোগ্যতার সঠিক প্রমাণ কিন্তু হয়নি, যার জন্য আদালতগুলো তাদেরকে কিন্তু যোগ্য এই কথাটা বলেন নাই। তাদেরকে বলা হয়েছে টেন্টেড নয়, অর্থাৎ কালিমা লিপ্ত নন এমন। অর্থাৎ তারা যোগ্য আর কালিমা লিপ্ত নন, এই দুয়ের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে ভাষাগত। এখন যারা উকিল ছিলেন, যারা মূল মামলা সাথে যুক্ত ছিলেন, এবং অন্য পক্ষ যেখানে পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ, এরা একদিকে, পশ্চিমবঙ্গ সরকার সহ স্কুল সার্ভিস কমিশন ইত্যাদি চাইছেন যাতে চাকরি থেকে যায়, এবং যারা বিরোধী পক্ষের যারা উকিল তারা চাইছেন যে না, এই প্যানেল যাতে ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ প্যানেলের ক্যান্সেলটাকে তারা বড় বিজয় হিসাবে দেখছে। কিন্তু এর পিছনে যারা রয়েছেন, তাদের পরিবার, তাদের সামাজিক সম্মান, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ, এই সমগ্র কিছু কিন্তু নিয়ে কোথাও কারোর চিন্তা নেই। যারা এই পক্ষের উকিল রয়েছেন তারা দেখছেন যে প্যানেল ক্যান্সেল করেছি, সেটা তাদের বড় বিজয়। কিন্তু এর মধ্য থেকে যারা কিছুই পায়নি, অর্থাৎ পাকিস্তানও পায়নি, হিন্দুস্তানও পায়নি, সেই গ্রুপ যাদের নিয়ে আমাদের মাথা ব্যথা, অর্থাৎ যারা এই মামলা শুরু করেছিলেন, যে গ্রুপটি প্রথম থেকে শুধু আদালতে যাওয়া না, তার সাথে আন্দোলন গড়ে তোলা, দিনের পর দিন অবস্থান ধর্মঘট, নানান জায়গায় দেখা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নানান দপ্তরে নানান নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করা, মিছিল করা, আন্দোলন করা, পুলিশের মার খাওয়া,
নানান পর্যায়ে নির্যাতিত হওয়া, এই যে গ্রুপটি হয়েছে, অর্থাৎ অযোগ্যরা যদি চাকরি না পেতেন, দুর্নীতির মাধ্যমে তাদের চাকরি দেওয়া না হলে এই শ্রেণীটি, যাদের সংখ্যা বেশ কয়েক হাজার, তারা চাকরি পেতে পারতেন। এবং তাহলে এই প্যানেল ক্যান্সেল হওয়া, এই চাকরি চলে যাওয়া, এর কোনো প্রশ্নই উঠত না। কিন্তু আজ তারা কোথায়? তাদের কথা কে ভাবছে? তাদের প্রতি কার সহানুভূতি আছে? অর্থাৎ যে উকিলরা তাদের হয়ে মামলা লড়েছিলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল কি, যে অযোগ্যরা চলে যাক, তাদের জায়গায় এরা চাকরি পাবে। কিন্তু সেই কথাটি আজ কিন্তু কেউ ভাবছেন না। আজকে বড় বিজয় হিসাবে তারা দেখছেন আন্দোলনকারীদের পক্ষের উকিলরা, যে আমরা প্যানেল ক্যান্সেল করে দিয়েছি। আরে প্যানেল ক্যান্সেল করে এদের কি হলো? অন্তত অযোগ্যরা 6 বছর, 7 বছর, 8 বছর ধরে মাইনেপত্র পেয়েছে। হ্যাঁ, তারা তাদের বাড়িঘর বিক্রি করে, গহনা বিক্রি করে, জমি বন্ধক দিয়ে, ধার কর্য করে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ঠিকই। এখন যদি তাদের টাকা পয়সা সব ফেরত দিতে হয়, মাইনেপত্র ফেরত দিতে হয়, তাহলে তারা একদিকে আর একবার সর্বশান্ত হবেন। কারণ তাদের টাকা, যে সম্পত্তি যা চলে গেছে, তা তাদের কাছে থাকবে না। 12% সুদ সহ ফেরত দিতে গেলে তারা ভিখারি হয়ে যাবে, দেখা যাবে যে অধিকাংশ পালিয়ে গেছে। ফলে তারা চাইবে যে কোনো না কোনোভাবে এই প্যানেল ক্যান্সেল না হোক, এবং সেই প্যানেল রক্ষা করার জন্য একটা শ্রেণী কাজ করবে। কারণ তারা মনে করবে এই প্যানেল ক্যান্সেল হয়ে গেলে তাদের দুর্ভোগ আছে, যারা এই শ্রেণীর কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, এবং সে নিয়ে একটা গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা না হলেই ভালো হয়। কিন্তু অন্যদিকে যারা যোগ্যতার বলে শিক্ষকতা পেয়েছিলেন, তাদের যদি আবার নতুন করে পরীক্ষা দিয়ে সবার সাথে কম্পিট করে আসতে হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় যারা কম্পিটিশনের পরীক্ষা দিয়ে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বা এর সাথে যারা যুক্ত, তারা বুঝতে পারবেন যে একবারে সফল হয়েছি বলে দ্বিতীয়বারে সফল হব, বা 12 বছর পরে, 15 বছর পরে আবার পরীক্ষা দিয়ে সাফল্য পাবো, এটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। বহু ক্ষেত্রেই এটা সম্ভাবনা কম থাকবে, কারণ তাদের জায়গায় নতুন নতুন প্রার্থীরা এসে যাবেন, যারা ফ্রেশ থাকবেন, একাডেমিক সার্কেল থেকে যারা সদ্য বেরিয়েছেন, এরকম থাকবেন। ফলে তাদের পক্ষেও একটা বিপদ। দ্বিতীয়ত, তাদের কাছে একটা টেন্টেড দাগ লেগে থাকবে, যে তুমিও হয়তো ওই একইভাবে চাকরি পেয়েছিলে, তাই তোমারও চাকরি চলে গেছে। অর্থাৎ সামাজিক সম্মানের দিক থেকেও তাদের সেই সমস্যা হবে। কিন্তু এই দুটো গ্রুপ নিয়ে আমরা ততটা ভাবিত নই। যদি যোগ্যদের চাকরি থেকে যায় অতি উত্তম। রিভিউ পিটিশনের সময় সেই সব বিষয় যেটা রাজ্য সরকার তুলে ধরেছেন, তার মধ্যে একটা, যে এত লোক হঠাৎ করে চলে গেলে আমাদের শিক্ষকতার ক্ষেত্রে একটা ভ্যাকুয়াম দেখা দেবে, একটা শূন্যতা দেখা দেবে। কাজেই এদেরকে চাকরি রাখা যাক, এবং এই অনুরোধ শুনে 31শে ডিসেম্বর পর্যন্ত সেই যারা যোগ্য তাদের চাকরিতে রাখা হয়েছে, অর্থাৎ তারা স্কুলে যেতে পারবেন, মাইনেপত্র পাবেন, একথা বলা হয়েছে। কিন্তু সেটা শিক্ষা কর্মচারী, যারা অশিক্ষক কর্মচারী, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা দেওয়া হয়নি। দ্বিতীয়ত, যে গ্রুপ এক্ষেত্রে চাকরি পেতে পারতেন অথচ পাননি, অর্থাৎ আমরা যাদের শুরুতেই যারা বলেছি, অর্থাৎ যারা পাকিস্তানও পাননি, যারা ভারতও পাননি, দিল্লির সিংহাসনও যাদের হাতে আসেনি, তাদের কি হবে? তাদের জন্য হঠাৎ কেউ কিছু ভাবছেন না কেন? অর্থাৎ এই আন্দোলন, এই দরখাস্ত করা, এই রিভিউ পিটিশনের কথা, যেখানে এই কথাটা যারা আন্দোলনকারীদের পক্ষের যারা, তাদেরও এই কথাই বলা উচিত ছিল যে সমগ্র প্যানেল বন্ধ না করে আমরা মহামান্য বিচারপতির কাছে অনুরোধ করছি যেন সেই অযোগ্যদের জায়গায় যারা চাকরি পেতে পারতেন তাদেরকে সঠিকভাবে একটি প্যানেল তৈরি করে তাদেরকে সেখানে ঢুকানোর ব্যবস্থা করা হোক। এবং এক্ষেত্রে এসএসসি, সার্ভিস কমিশন, যেমন অন্যদিকে উচ্চ মাধ্যমিক যে পর্ষদ, তারা সবাই মিলে কিন্তু এরকম কাজ করতে পারতেন, যেটা সেই সময়ের বিচারপতি মিস্টার গাঙ্গুলি, তিনি বর্তমানে তিনি একজন এমপি, তিনিও বলেছিলেন
যে আমার যে অভিজ্ঞতা ওই কেসের কাগজপত্র নাড়াচাড়া করে, তাতে আমি নিশ্চিত যে সবাই মিলে বসলে যোগ্যদের একটি তালিকা তৈরি করা সম্ভব। সেটা শিক্ষামন্ত্রীকে মাথায় রেখে অন্যরা মিলে, এবং যেখানে তিনি নিজেও থাকার কথা বলেছিলেন, দিয়েছিলেন যে আমি নিজেই দরকার হলে থাকব, সবাই মিলে বসে একটি প্যানেল তৈরি করা যাক যেখানে শুধু যোগ্যরাই থাকবেন। তাহলে সেই কাজটি যদি করা যেত, তাহলে এই যারা চাকরি পাননি অথচ পাওয়ার কথা ছিল, তারাও চাকরি পেতে পারতেন। কাজে বিষয়টিকে এভাবে যদি দেখা না হয়, আমি বলবো সমস্ত দিক থেকে অবিচার কিন্তু তাদের উপরে বেশি করা হয়েছে, এবং আমাদের সহানুভূতি তাদের প্রতিই বেশি। আজ এই পর্যন্ত।